সো সালোক সংশ্লেষণ, তোমরা ঝটপট আনসার করো তো, এর ইংলিশ কি? সালোক সংশ্লেষণের ইংলিশ কি? অধ্যায় 10। একটু কথা বলি, সালোক সংশ্লেষণের ইংলিশ কি? কমেন্ট করো, কে পারে? হ্যাঁ, সাজিয়া, ফটোসিনথেসিস। ভেরি গুড। এখন আমারে বলবা তাহলে ফটো মানে হচ্ছে কি? তাহলে ফটো মানে কি? আলো, তাই না? ফটো মানে আলো, আর সিনথেসিস মানে হলো সংশ্লেষণ। সিনথেসিস মানে হলো সংশ্লেষণ। তাহলে এবার আমাকে বলো সংশ্লেষণের আরেকটা বাংলা কি? সংশ্লেষণ তো একটা বাংলা, আমি মনে হয় পড়াইছিলাম। সংশ্লেষণের আরেকটা বাংলা কি? কেন এর নাম সালোক সংশ্লেষণ? চলো আমরা আগে একটু সেটা বুঝি। সংশ্লেষণের বাংলা কি একটু বলো দেখি, কে পারে? সংশ্লেষণের বাংলা কে পারে দেখি। ও ভেরি গুড, সোহেল বলছে মেক, শিউলি বলছে তৈরি করা। হ্যাঁ, তৈরি। তাহলে সংশ্লেষণের বাংলা হচ্ছে তৈরি করা। তাহলে এবার আমাকে বলো তো সালোক সংশ্লেষণ মানে আসলে কি তৈরি করা? তাহলে সালোক সংশ্লেষণের শাব্দিক অর্থ কি হচ্ছে? সালোক। সালোক মানে সালোক মানে আলো সহ, আলো সহ অথবা আলো সহ, আলোর সাহায্যে কোনো কিছু তৈরি করা। তো আমরা মূলত আলোর সাহায্যে গ্লুকোজ তৈরি করি। কি তৈরি করি? গ্লুকোজ বা শর্করা তৈরি করি। তো এখন ছোট্ট একটা কথা বলেই ফেলি আজকের ক্লাসে, আমি পরে ইয়েটা চেঞ্জ করে দিব। কিটা বলতো? ক্যাপশন চেঞ্জ করে দিব যে চ্যাপ্টার 8 রিভিশন প্লাস চ্যাপ্টার 10 স্টার্ট, এরকম লিখে দিব। তো আমরা সবাই একটা জিনিস জানি, আমি কিছু প্রশ্ন করি আগে, তোমাদের নলেজ একটু দেখি। আমরা সবাই জানি যে কার্বন ডাইঅক্সাইড CO2 যার সংকেত, এই কার্বন ডাইঅক্সাইড এবং পানি, আমি কোনো সমতা করছি না, মানে কয়টা কার্বন ডাইঅক্সাইড কয়টা পানি সেগুলো লিখছি না। কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করে গ্লুকোজ হয়। গ্লুকোজের সংকেত হলো C6H12O6। সাথে আরো কিছু হয়, সাথে কিছু অক্সিজেন হয়, সাথে কিছু পানি হয়। মেইন প্রোডাক্ট হচ্ছে গ্লুকোজ। আমরা মনে হয় শুনেছি যে সালোক সংশ্লেষণের জন্য, নামটাই তো সালোক, তাহলে এখানে ফটো লাগে, ফটো লাগে বা সূর্যের আলো লাগে, সূর্যের আলো লাগে, সূর্যালোক লাগে, লাইট, সানলাইট। এছাড়াও ক্লোরোফিল লাগে, আমরা এটা নিশ্চয়ই শুনেছি। তো আমার এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে, আজকে মূলত আমি এই কনসেপ্টটা দিয়েই তোমাদেরকে আজকে বিদায় নেব। এই কনসেপ্ট দিতে আমার 10 মিনিট লাগবে, তোমরা একটু আমাকে আনসার করবা দেখি। প্রশ্ন হলো, তৈরি হচ্ছে যে পদার্থটা গ্লুকোজ, সেই গ্লুকোজে কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, তাই না? এবং যে যারা মিলে তৈরি হচ্ছে, দেখো এই কার্বন ডাইঅক্সাইডের মধ্যেও কার্বন অক্সিজেন আছে, পানির মধ্যেও হাইড্রোজেন আছে। তার মানে যে জিনিসটা তৈরি হচ্ছে সেই জিনিসটা কার্বন ডাইঅক্সাইড আর পানির মধ্যেই তো আছে, তাই না বলো? অবশ্যই। আলাদা করে তাহলে সূর্যালোক এবং ক্লোরোফিলের কি দরকার? যেমন দেখো হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি হয়? পানি হয়। তাহলে পানির মধ্যে H2O আছে, এই দুইটার মধ্যে H2O আছে। তাহলে আলাদা করে সূর্যের আলো, ক্লোরোফিল কি ভূমিকা রাখে? তো অবশ্যই সূর্যালোক, ক্লোরোফিল এই বিক্রিয়াটাকে প্রভাবিত করে। আমি জানতে চাচ্ছি কিভাবে প্রভাবিত করে। এরা না থাকলে কেন এটা হইতো না? এরা তো বিক্রিয়া করেই এটা বানাইতে পারতো। তাহলে সূর্যের আলো, ক্লোরোফিল কি এমন করে যে এরা যদি না থাকে, এরা হাজার চেষ্টা করলেও একসাথে হয়ে এটা বানাতে পারবে না? সো তোমরা আমাকে একটু জানাও, এই সূর্যের আলো, ক্লোরোফিল কি করে? তোমরা ক্লাস 9-এ উঠছো, তোমরা কতটুকু জানো, মানে তোমরা কি জানো কি করে? আচ্ছা খুরশিদা, দেখবো ওদের মধ্যে রিয়াকশন করানোর জন্য। আর বলতে থাকো দেখি কে কি পড়ে, কে কি বলে। গ্যাস লিকুইড এর জন্য না, হয় নাই।
একটা জিনিস লক্ষ্য করো, একটা মজার বিষয় দেখো। ধরো এই যে আমাদের হাতে যে গ্লাস আছে, আমরা যে পানি খাই, তো গ্লাসের মধ্যে পানি আছে এবং তোমরা জানো আমাদের নাক দিয়ে নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড আমরা বের করি, তাই না? প্রশ্বাস মানে কি? অক্সিজেন নেই, আর যখন ছাড়ি সেটাকে বলি নিঃশ্বাস। নেওয়াটা প্রশ্বাস, ছাড়াটা নিঃশ্বাস, বলে না শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। তো দেখো এক গ্লাসে পানি আছে, আমি যদি পানি আর কার্বন ডাইঅক্সাইড মিলেই গ্লুকোজ হইতো, তাহলে কি হইতো জানো? ওই পানির মধ্যে আমি আমার নাকের কার্বন ডাইঅক্সাইড দিয়ে দিতাম, পানি গ্লুকোজ হইতো, দেন খাইয়ে নিতাম, গ্লুকোজ খেয়ে ফেললাম। বাট বিষয়টা কি তা হয়? দেখো পুকুরের মধ্যে পানি আছে, পুকুরের মধ্যে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড যুক্ত হচ্ছে পুকুরের পানিতে, ইভেন পুকুরের পানির মধ্যে সূর্যের আলো পড়ছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করার বিষয়, যে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং সূর্যের আলো, এই তিনটা জিনিস কিন্তু একসাথে অলওয়েজ মিশে আছে। পৃথিবীতে যত পানি, এই মাঠে ঘাটে পুকুরে নদী নালায়, সব পানির সাথে সূর্যের আলো এসে যুক্ত হচ্ছে, সব পানির সাথে কার্বন ডাইঅক্সাইডও গিয়ে যুক্ত হচ্ছে। তাহলে দেখো সালোক সংশ্লেষণের 4টা উপাদানের মধ্যে এই 3টা উপাদান সবসময় একসাথে আছে, তারপরেও গ্লুকোজ হচ্ছে না, কারণ ক্লোরোফিল নাই। তাহলে প্রশ্ন হলো, ক্লোরোফিল কি এমন করে, এই ক্লোরোফিলটা কি এমন করে যে সেই ক্লোরোফিল না থাকার কারণে এরা 3জন মিলেও পানি হইতে পারছে না, সরি পানি না, 3জন মিলেও গ্লুকোজ হইতে পারছে না? উত্তর হলো ভাইয়া, এই যে দুইটা কার্বন ডাইঅক্সাইড এবং পানি, এদেরকে বিক্রিয়া ঘটানোর জন্য একটা রাসায়নিক শক্তি দরকার। এই রাসায়নিক শক্তির একটার নাম হচ্ছে এটিপি। সো এটিপি জিনিসটা কি তোমরা নিশ্চয়ই আগের ক্লাসে শিখছো, ওই যে ডিএনএর ওখানে, বা কি বলে, এটিপি কিভাবে ফর্ম হয়, অ্যাডেনোসিন ট্রাইফসফেট, আমি দেখাইছি। তো এই দুইটাকে বিক্রিয়া করার জন্য রাসায়নিক শক্তি দরকার, এই রাসায়নিক শক্তিটার নাম হচ্ছে এটিপি। রাসায়নিক শক্তিটার নাম হচ্ছে এটিপি, সাথে আরেকটা আছে, আমি একটু যদি লিখি, তাহলে শক্তি দুইটার নাম আমি যদি একটু লিখি, সেটা হলো এটিপি, এর পুরো নাম অ্যাডেনোসিন ট্রাইফসফেট, এবং আরেকটা হচ্ছে NADPH2। তো NADPH2, এই 2 না লিখে এটাকে অবশ্য H+ এরকম প্রোটন বা হাইড্রোজেন আয়ন আকারে লেখা হয়। তো এই দুইটার, এটার পুরো নাম এখন লেখার দরকার নাই, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। আর যেহেতু সাথে হাইড্রোজেন আছে, তো কারো সাথে এটা লিখে রাখতে পারো, কারো সাথে হাইড্রোজেন যোগ করা মানে হচ্ছে বিজারণ। তো তোমাদেরকে জারণ বিজারণ মেবি শেখাবে, যদি তোমরা জারণ বিজারণ না জানো, আমারও ইউটিউবে জারণ বিজারণ নিয়ে ক্লাস আছে, দেখতে পারো। তো কারো সাথে হাইড্রোজেন যোগ করা মানে তার বিজারণ হওয়া। ধরো আমি ফাহাদ, আমার সাথে এই হাইড্রোজেন যোগ করা হয়েছে, তাহলে আমার নাম হয়ে গেল ফাহাদ H2, এবং আমাকে এভাবে বলবো, ফাহাদ H2 না বলে বলবো বিজারিত ফাহাদ, বা ইংলিশে বলবো রিডিউসড ফাহাদ। রিডাকশন মানে বিজারণ, রিডিউসড ফাহাদ। তাহলে NADPH2 মানে হলো নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট হাইড্রোজেন না, বরং বিজারিত NADP। তাহলে NADP কে আমি যদি উচ্চারণ করি বলবো বিজারিত NADP, ইংলিশে বলবো রিডিউসড NADP। যেমন ফাহাদের সাথে H2 হলে ফাহাদ H2 না বলে কি বলবো, বিজারিত ফাহাদ বা রিডিউসড ফাহাদ, কারণ যার সাথে হাইড্রোজেন যুক্ত হয় সেটা বিজারিত হয়। স্মার্ট বোর্ডের সাথে হাইড্রোজেন যুক্ত হলো, এটার নাম বিজারিত স্মার্ট বোর্ড। বিজারিত কাঠ মানে দেখা যায় কিনা, বিজারিত বই, এরকম আর কি ব্যাপার। তো এটিপি আর NADPH2 এই দুইটা শক্তি ছাড়া জিন্দেগিতেও কার্বন ডাইঅক্সাইড আর পানি মিলে গ্লুকোজ হবে না। তাহলে কার্বন ডাইঅক্সাইড পানি মিলে গ্লুকোজ হতে গেলে এই দুইটা শক্তি কি করে সেটা তো আমরা ভেতরে যখন পড়বো তখন তো বুঝবোই, কিন্তু এই দুইটা শক্তি ছাড়া কার্বন ডাইঅক্সাইড আর পানি কখনোই কি করবে না, বিক্রিয়া করে গ্লুকোজ বানাবে না। এখন আমরা জানি যে সকল শক্তির উৎস হচ্ছে সূর্যের আলো। তাহলে এই যে মনে করো সূর্যালোক, এই সূর্যের আলো যখন পাতায় এসে পড়ে, সবুজ পাতার মধ্যে আছে ক্লোরোফিল,
এই সূর্যালোক যখন পাতায় এসে পড়ে, এই পাতার যে ক্লোরোফিল সেই পাতার ক্লোরোফিলটা কি করে জানো? সেই পাতার ক্লোরোফিলটা সূর্যের এই আলোক শক্তিটাকে সে কনভার্ট করে এই রাসায়নিক শক্তিতে পরিণত করে। সেটাকে আমরা বলতে পারি রাসায়নিক শক্তি। এর আরেকটা নাম আছে আত্তীকরণ শক্তি। আত্তীকরণ কেন বলা হয় সেটাও বলবো আমি, বাট এখন না। তাহলে বিষয়টা কি দেখো, যদি পুকুরের মধ্যে যে সূর্যের আলো আসতেছে, এই পুকুরের মধ্যে তো ক্লোরোফিল নাই, তাই সূর্যের আলোক শক্তিটাকে কনভার্ট করে এই রাসায়নিক শক্তি বানাইতে কিন্তু পারছে না কেউ। তো যেহেতু ক্লোরোফিলের এই ক্ষমতা আছে, ক্লোরোফিল কিভাবে সূর্যের আলোক শক্তিকে কনভার্ট করে এগুলোই ভেতরে পড়া আছে। তাহলে মনে রাখো, সূর্যের আলো যখনই পাতায় পড়ে, পাতার যে সবুজ অংশ ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্টের মধ্যে যে ক্লোরোফিল আছে, এই ক্লোরোফিলটা সূর্যের আলোক শক্তিকে রাসায়নিক শক্তি মানে এই দুইটা শক্তিতে পরিণত করে। তারপর এই শক্তির সাহায্যে কার্বন ডাইঅক্সাইড পানি মিলে গ্লুকোজ তৈরি হয়। তাহলে ওভারঅল তুমি যদি সালোক সংশ্লেষণকে ভাগ করো, তুমি কিন্তু দুইটা ভাগে ভাগ করবা। প্রথমে কি করতে হবে? প্রথমে আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে বানাতে হবে, এই 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 একটা ধাপ। এবং এই ধাপের জন্য দেখো আলো লাগতেছে, তাই এটাকে বলা হবে আলোক পর্যায়। বলো কি বলা হবে? আলোক পর্যায়। আর পরে এই শক্তির সাহায্যে কার্বন ডাইঅক্সাইড পানি মিলে গ্লুকোজ তৈরি হবে, সেখানে ডিরেক্ট আলো লাগছে না, তার নাম অন্ধকার পর্যায়। সো এইটুকু আমি আগে একটু লিখে দেই। তাহলে একটা সালোক সংশ্লেষণকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? সালোক সংশ্লেষণকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগ হচ্ছে আলোক পর্যায় বা লাইট ফেজ, আলোক পর্যায়। আর তারপরটা হচ্ছে ডার্ক ফেজ, অন্ধকার পর্যায়। এবং এই দুইটা পর্যায়ে কি হয়? মেইন থিম হলো আলোক পর্যায়ে তৈরি হবে এটিপি ও NADPH2 তৈরি হবে। তাহলে আলোক পর্যায়ে কি তৈরি হবে? এই শক্তি দুইটা তৈরি হবে। কেমনে হবে, কি হবে, সব পরে শিখবো, আজকের ক্লাসে না। আজকের ক্লাসে জাস্ট বেসিক মানে আসলে সালোক সংশ্লেষণের এই ভাগটুকু। আর অন্ধকার পর্যায়ে কি হবে? এই দুইটা শক্তির সাহায্যে শর্করা, যাকে আমরা বলি কার্বোহাইড্রেট, এবং আরো ভালো করে বললে কোন শর্করা? গ্লুকোজ তৈরি হবে। শর্করা বা কার্বোহাইড্রেট বা গ্লুকোজ তৈরি হবে। তবে একটা কথাই তোমাদেরকে বলে রাখি, সেটা হলো অন্ধকার পর্যায়ে যেহেতু কার্বনের সাথে হাইড্রোজেন যোগ হবে, ওই যে পানির হাইড্রোজেন যোগ হবে, কার্বন ডাইঅক্সাইডের এই কার্বনের সাথে পানির হাইড্রোজেন যোগ হবে। একটু আগে বলেছি কারোর সাথে হাইড্রোজেন যোগ হওয়া মানে কি? বিজারণ। তাহলে অন্ধকার পর্যায়ে যেহেতু কার্বনের সাথে হাইড্রোজেন যোগ হবে, তাহলে কার্বনের বিজারণ হবে। তাই অন্ধকার পর্যায়কে বলা হয় কার্বন বিজারণ অধ্যায়, কার্বন রিডাকশন। ইংলিশ যারা আছো তারা লিখে নাও, বাংলায় বলে কার্বন বিজারণ অধ্যায়। এবং এখানে যেহেতু ডিরেক্ট আলো লাগছে না, তাই এটাকে আমরা বলি আলোক নিরপেক্ষ পর্যায়। সো এর আরেকটা নাম কি? এর আরেকটা নাম হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। তাহলে অন্ধকার পর্যায়ের তিনটা নাম, যেহেতু এখানে কার্বনের সাথে পানির হাইড্রোজেন যুক্ত হবে, হাইড্রোজেন যুক্ত হওয়া মানে বিজারণ, সেটাকে আমরা বলবো কার্বন বিজারণ পর্যায়। এবং এখানে আলো লাগছে না, তাই আলোক নিরপেক্ষ পর্যায়। এবং তোমাদের পুরো সালোক সংশ্লেষণ মানে হলো আলোক পর্যায়ের এই দুইটা কেমনে তৈরি হয় সেটা আমরা একদিন শিখবো, আর এই দুইটার সাহায্যে শর্করা কেমনে তৈরি হয় সেটা আরেকদিন শিখবো। এবং তুমি বিলিভ করতে পারবে না, এই 2 দিনের এই দুইটা ক্লাসে এই চ্যাপ্টার শেষ হবে। বাট আমি তোমাদেরকে আরো একটু বেশি পড়াবো, আরো একটু ডিটেলস পড়াবো, ইন্টারমিডিয়েটের একটু আলোকে একটু টাচ দিব। তাহলে একটা সালোক সংশ্লেষণে মনে রাখবা, সালোক সংশ্লেষণের 4টা উপাদান লাগে। তাহলে সালোক সংশ্লেষণে কয়টা উপাদান লাগে? 4টা উপাদান। সেই 4টা উপাদান কি? কার্বন ডাইঅক্সাইড, পানি, ক্লোরোফিল, সূর্যের আলো। কার্বন ডাইঅক্সাইড, পানি, ক্লোরোফিল, সূর্যের আলো। এবং এই 4টা উপাদানের মধ্যে সূর্যের আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে কে? ক্লোরোফিল। আর সেই রাসায়নিক শক্তি দিয়ে কার্বন ডাইঅক্সাইড এবং পানি মিলে কি তৈরি হয়? শর্করা বা গ্লুকোজ। তো যেখানে এটিপি এবং NADPH2 এইটা তৈরিতে কি লাগে? আলো লাগে, তাই এটার নাম আলোক পর্যায়। বাট এটা তৈরিতে ডিরেক্ট আলো লাগছে না,
তাই এটাকে বলে অন্ধকার পর্যায়। এবং এটার আরেকটা নাম আলোক নিরপেক্ষ। যেহেতু যেহেতু গ্লুকোজ তৈরিতে কার্বনের সাথে কি হাইড্রোজেন যুক্ত হতে হচ্ছে, হাইড্রোজেন যোগ হওয়া মানে বিজারণ, তাই এইটার আরেকটা নাম কার্বন বিজারণ অধ্যায়। তোমাদেরকে আমি একটু বইয়ের বিষয়টা দেখাবো। দেখো বইয়ের শুরুতে বলা হয়েছে এই অধ্যায়ের নিচের বিষয়গুলো আলোচনা করা হয়েছে। কি বিষয়? কিভাবে সৌরশক্তিটা রাসায়নিক শক্তি হলো, যেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। দেন সালোক সংশ্লেষণের ধাপ। তো ধাপ এখানে খুব বেশি দেয় নাই। তো আমি যদি একটু তোমাদেরকে বইটা দেখাই, প্রথমে কিছু কথা বলছে, আমরা দেখবো নেক্সট দিন। এই যে এইটা আমরা নেক্সট ক্লাসে শিখবো যে সৌরশক্তিকে কিভাবে রাসায়নিক শক্তিতে পরিণত করে। আমরা এটিপির গঠনটাও আমরা শিখবো আবার। এটিপি অ্যাডেনোসিন ট্রাইফসফেট মানে কি, অর্থাৎ নেক্সট দিন আমরা এই পৃষ্ঠাটা পড়বো। আর তারপরে দেখো ক্লোরোপ্লাস্টের গঠন আছে। আচ্ছা, ক্লোরোপ্লাস্টের গঠনটা আমরা শিখবো। আর এই যে সালোক সংশ্লেষণের প্রক্রিয়ার মধ্যে এই যে আলোক নির্ভর পর্যায় যেটা, আর একটা আছে অন্ধকার পর্যায়, এই যে আলোক নিরপেক্ষ পর্যায়, লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। সো এই দুইটা, তারপরে তো গুরুত্ব হয়ে চ্যাপ্টার কিন্তু শেষ। তার মানে আমি যদি 4 দিন পড়াই, 2 দিন পড়ালে শেষ হবে, বাট আমি খুব ধীরে পড়াবো 4 দিন, যাতে তোমরা লাইন বাই লাইন ফিল করতে পারো, বুঝতে পারো। তাহলে আজকে আমরা জাস্ট স্টার্ট করলাম, আমি আমার ইয়েটা চেঞ্জ করে দিব। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা এই চ্যাপ্টারটা শুরু করব। বিশেষ করে আমরা দেখব যে কিভাবে সৌরশক্তি রাসায়নিক শক্তি হয়, এবং এই কাজটা করে কে? ক্লোরোফিল। তবে হ্যাঁ, আমরা নেক্সট দিন এইটা বোঝার আগে ক্লোরোফিল যে ক্লোরোপ্লাস্টে থাকে, সেই ক্লোরোপ্লাস্টের গঠন কিন্তু পড়বো। কারণ আমি যদি ক্লোরোপ্লাস্টের গঠন না পড়ি, তাহলে আমি কিন্তু সে কিভাবে কাজ করছে এটা বুঝতে পারবো না। তাহলে আমরা প্রথম দিন ক্লোরোপ্লাস্টের গঠন পড়ে সময় হলে আমরা ওইটা শিখে ফেলবো। ঠিক আছে? তো আজকে সবাই ভালো থেকো। কারো যদি শেষ মুহূর্তে কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। তাহলে শুক্রবার পরীক্ষা হবে না। আচ্ছা, ফাউজিয়া বলেছে এটিপি কি বুঝাই দেন প্লিজ। নেক্সট ক্লাসে আমরা এটিপি বুঝাই দিব। ওকে? ও আচ্ছা, একটা কাজ করি, আজকের ক্লাসে এটিপি বুঝাই দেই, যাইও না। আজকের ক্লাসে অন্তত আগায় ফেলি, এটিপিটা বুঝাই দেই। লেখো এটিপি, এটিপি এটা বুঝাই দেই। এটিপির পুরো অর্থ লেখো, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। অ্যাডেনোসিন ট্রাইফসফেট, এটিপিটা বুঝাই দেই, লেখো অ্যাডেনোসিন ট্রাইফসফেট। আচ্ছা, এই যে অ্যাডেনোসিন ট্রাইফসফেট মানে হচ্ছে 3টি ফসফেট। আর অ্যাডেনোসিনকে ভাঙলে আমরা পাবো অ্যাডেনিন প্লাস রাইবোজ। অ্যাডেনোসিনকে ভাঙলে আমরা পাবো অ্যাডেনিন প্লাস রাইবোজ। মনে করে দেখো, এই যে একটা রাইবোজ শর্করা 5 কার্বন, ডিএনএ তে পড়ছো, মানে ডিএনএ তে তো ডিঅক্সিরাইবোজ আঁকছিলা, বাট ডিঅক্সিরাইবোজের মতোই দেখতে রাইবোজ। এই রাইবোজের এটা 1 নং কার্বন। এই রাইবোজের 1 নং কার্বনে যদি অ্যাডেনিন থাকে, রাইবোজের 1 নং কার্বনে যদি অ্যাডেনিন থাকে, তাহলে এই যৌগটার নাম হলো অ্যাডেনোসিন। রাইবোজের 1 নং কার্বনে যদি অ্যাডেনিন থাকে, তাহলে এই যৌগটার নাম হলো অ্যাডেনোসিন। এখন তোমাদের আমরা শিখাইছি যে অ্যাডেনিনের ছবি কেমন হয়। দেখো, এটা আমরা আবার একটু দেখাই। এই যে তোমাদেরকে শেখানো হয়েছে অ্যাডেনিনের ছবি কেমন হয়। এই হচ্ছে অ্যাডেনিন, যেটার 2 বলয়। অ্যাডেনিনের কয় বলয়? 2 বলয়। এই যে অ্যাডেনিনটা তোমরা দেখছো, এই অ্যাডেনিনটাই কোথায় বসবে? এই অ্যাডেনিনটাই এখানে বসবে। তার মানে রাইবোজের সাথে অ্যাডেনিন তুমি চাইলে এই ছবিটাও একে দেখাইতে পারো। তো তোমাদের বইয়ে এই ছবিটা কিন্তু একে দেখানো হয়েছে, আমি শুধু এ লিখলাম। তাহলে এই যৌগটার নাম হচ্ছে অ্যাডেনোসিন। এখন তোমরা জানো, এর সাথে যদি আমি 5 কার্বনে একটা ফসফেট দেই, তাহলে এইটা যদি হয় অ্যাডেনোসিন, তাহলে ফসফেট দিলাম একটা, তাহলে নাম হবে অ্যাডেনোসিন মনোফসফেট। এই পুরো যৌগটার নাম হবে অ্যাডেনোসিন। দেখো, অ্যাডেনিন আর রাইবোজ, এই জিনিসটাকে বলবো অ্যাডেনোসিন। তার সাথে যদি আমি একটা ফসফেট দেই, নাম হবে মনোফসফেট। এখন আমি যদি এর সাথে আরো একটা ফসফেট দেই, অর্থাৎ এর সাথে যদি আমি আরো একটা ফসফেট দেই, জেনে রাখো এই ফসফেট গুলোকে কিন্তু আমরা পিআই বলি। আই মানে হচ্ছে ইনঅর্গানিক। সো যৌগ 2 ধরনের, অজৈব যৌগ আছে, জৈব যৌগ আছে। তাহলে অজৈব যে ফসফেট, সেইটা যদি আমরা এখানে যুক্ত করি,
তাহলে যে যৌগটা হবে তার নাম হবে অ্যাডেনোসিন ডাইফসফেট। দেখো মনো মানে এক, মনো মানে এক, একটার সাথে যখন আরেকটা যুক্ত করলাম নাম হলো ডাইফসফেট, তাহলে এই যৌগটার নাম হলো অ্যাডেনোসিন ডাইফসফেট। এখন এর সাথে যদি আমি ফাইনালে আরো একটা ফসফেট দেই, তাহলে এর সাথে যদি আমি আরো একটা ফসফেট দেই, এইবার যৌগটার নাম হবে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এইবার যৌগটার নাম হবে অ্যাডেনোসিন ট্রাইফসফেট, অর্থাৎ এটিপি। এখন এই সেই এটিপি, তাহলে এই যে ছবিটা তোমরা দেখছো এই ছবিটাই হলো এটিপির ছবি। আমি শুধু অ্যাডেনিন এইটাকে 2 বলায় লিখি নাই, এই জাস্ট। ওকে, তাহলে এইটা যদি একটা এটিপি হয়, প্রশ্ন হলো এটিপি কে শক্তি কেন বলা হচ্ছে? তো বিষয়টা হলো মনে রাখবা, এই যে ফসফেটের সাথে ফসফেট কি হলো যুক্ত হলো, এই ফসফেট থেকে ফসফেট, ফসফেটের সাথে ফসফেট যুক্ত হওয়ার ফলে এই বন্ধনে কিছু শক্তি জমলো, অর্থাৎ কিছু আমরা এখানে ধরো টাকা খরচ করলাম, বন্ধনটার জন্য আমার কিছু শক্তি এখানে লেগেছে, এখানে কিছু শক্তি জমা থাকলো। যখন এই বন্ধনটা ভেঙে যাবে, ভেঙে যাওয়ার সাথে সাথে এই শক্তিটাও বেরিয়ে আসবে, বেরিয়ে আসবে মানে রিলিজ হয়ে যাবে। তো আমরা তো নর্মালি শক্তি কিলো ক্যালোরি বা জুলে হিসেব করি। তো এটিপি বলা হয় যে একটা এটিপি থেকে আমরা কি বলে 10 কিলো ক্যালোরি শক্তি পাই। সো তোমরা যে শক্তি ক্যালোরির হিসেবে জানো, তো একটা এটিপি থেকে আমরা 10 কিলো ক্যালোরি শক্তি পাই। তাহলে এই যে একটা এটিপির এই বন্ধনটা যখন ভাঙবে, ভাঙলেই কিন্তু সেই শক্তিটা বেরিয়ে আসবে। তাহলে মনে রাখবা, বন্ধন তৈরি করতে শক্তি লাগে, আর এটিপি যেহেতু অলরেডি 3টা ফসফেট আছেই, তাহলে এই ফসফেটটা যখন ভেঙে যাবে মানে ট্রাইফসফেট থেকে যখন ডাইফসফেট হয়ে যাবে, তখনই আমরা শক্তি পাবো। বুঝতে পারছো? তাহলে এই শক্তিটার পরিমাণ আসলে 7.5 থেকে 12 কিলো ক্যালোরি শক্তি, এভারেজে আমরা বলি 10 কিলো ক্যালোরি শক্তি। তো বাই দ্য ওয়ে, এটাই হচ্ছে ভাইয়া এটিপি, যে এটিপিটা আমাদেরকে শক্তি দিবে। কিভাবে শক্তি দিবে? বন্ধন ভেঙে যাওয়ার ফলে। সো বন্ধন ভাঙলে শক্তি তৈরি হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি তোমাদের বইয়ের এখন এটিপির ছবিটা দেখাই, এই যে বইয়ের দেখো এটিপির ছবিটা, সেটাই আছে দেখো, এই যে রাইবোজ, এখানে অক্সিজেন থাকে, এই যে অ্যাডেনিন আমরা এ লিখলাম না, এই এর পরিবর্তে এই যে অ্যাডেনিন 2 বলায় দিয়েছে, আর এই যে 3টা ফসফেট, এবং দেখানো হয়েছে দেখো এই ফসফেট গ্রুপটা যখন ভেঙে গেল, এই যে ভেঙে গেছে, ভেঙে গেলে এই যে শক্তি বেরিয়ে আসছে। কি বেরিয়ে আসছে? শক্তি। তাহলে যেই শক্তিটা দিয়ে কোষের বিভিন্ন বিপাক হবে, বিপাক মানে কোষের মধ্যে যে কোনো বিক্রিয়া ঘটবে। সো বিপাক মানে কি? কোষের মধ্যে যে কোনো বিক্রিয়া। সো বিপাক শব্দটা কি? চলো আমি এই বিপাক শব্দটাও তোমাদেরকে শিখিয়ে ফেলি। আজকে যেহেতু আমি পড়াচ্ছি, আজকে আমি তোমাদেরকে বিপাকটাও শিখিয়ে ফেলি। বিপাকের ইংলিশ হলো মেটাবলিজম। মেটাবলিজম। বিপাক শব্দটার অর্থ হচ্ছে কোষে সংঘটিত বিক্রিয়া, কেমিক্যাল রিয়াকশন অকার্স ইন দ্য সেল। সেলের মধ্যে, একটা কোষের মধ্যে যত বিক্রিয়া ঘটে, একটা কোষের মধ্যে যত বিক্রিয়া ঘটে, একটা কোষের মধ্যে যত বিক্রিয়া ঘটে, সকল বিক্রিয়াকে বলা হয় বিপাক বা মেটাবলিজম। এই বিক্রিয়ার ফলে যদি কোনো কিছু উৎপন্ন হয়, যদি কোনো কিছু সিনথেসিস হয়, তখন সেটাকে বলে উপচিতি। তো সবসময় মনে রাখবা, উতে উৎপন্ন, উতে উপচিতি, অর্থাৎ কোষের মধ্যে তো অনেক বিক্রিয়া হচ্ছে, এই বিক্রিয়ার ফলে যদি কোনো কিছু তৈরি হয় সেটাকে আমরা বলবো উপচিতি, ইংলিশে বলবো অ্যানাবলিজম। অ্যানাবলিজম। আর যদি কোনো কিছু ভাঙ্গে তখন সেটাকে আমরা বলবো অপচিতি। অপচিতি। যেমন ইংলিশে বলবো ক্যাটাবলিজম। তো ইংলিশটা মনে রাখা সহজ, ক্যাটা মানে কি? কাটে, কাটলেই তো ভেঙে যায়। ক্যাটা মানে কি? কাটে, কাটলেই তো ভেঙে যায়। তো সেটাকে বলবো ক্যাটাবলিজম। তাহলে বিপাক 2 প্রকার, একটা হচ্ছে উপচিতি, উপচিতিতে উ আছে, উ মানে উৎপন্ন, তাহলে কোনো বিক্রিয়ায় যদি কোনো কিছু উৎপন্ন হয় সেটা উপচিতি, যদি ভাঙ্গে সেটা হচ্ছে অপচিতি। তো যেমন দেখো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি হয়, তাহলে সালোক সংশ্লেষণটা হচ্ছে উপচিতি। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি হয়, তার মানে এখানে তৈরি হচ্ছে, তাহলে সালোক সংশ্লেষণটা হচ্ছে উপচিতি। আর আমরা যখন শ্বসন পড়ব, শ্বসনে আমরা দেখব সালোক সংশ্লেষণে যে গ্লুকোজটা তৈরি হলো, সেই গ্লুকোজটা ভেঙে 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 আমরা শক্তি পাবো। তাহলে শ্বসনে যেহেতু গ্লুকোজ ভাঙে, তাহলে শ্বসনটা হলো অপচিতি বা ক্যাটাবলিজম। ওকে, তো মোটামুটি ভাইয়ারা এই পর্যন্তই হচ্ছে পড়াশোনা। তাহলে আজকে আমরা কি শিখলাম, এটা কি লেখা হয়েছে কিনা দেখো।
তাহলে আজকে আমরা এই ফসফেটের এই বিষয়টাও দেখে ফেললাম এবং বলা হয়েছে দেখো এটিপির ফসফেট বন্ধন ভেঙে শক্তির সৃষ্টি হয়, শক্তির সৃষ্টি হয়। এবং আজকে যেটা আমরা পড়ালাম সেটা হলো রাসায়নিক শক্তি হচ্ছে এটিপি, তার পুরো নাম। এবং ওই যে NADPH আমি যেটা লিখেছি H2, এটা ভুল লিখছে, আসলে H+H2 হবে। এটার নাম নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, কিন্তু এই হাইড্রোজেনের জন্য লিখতে হইতো বিজারিত। আচ্ছা লেখে নেই, বাদ দাও। ঠিক আছে, তো যাই হোক, আমরা নেক্সট দিন আরো ভালো করে ডিটেলস পড়বো। আজকেও কিন্তু কিছু ধারণা তোমরা পেলে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ। কোন শুক্রবার? না, সামনে শুক্রবার পরীক্ষা হবে না, কারণ এই চ্যাপ্টার শেষ না হলে তো পরীক্ষা হবে না। আচ্ছা, আজকে যতখানি পড়ালাম তার উপর পরের দিন এমসিকিউ টেস্ট হবে না, কারণ আজকে তো খুব বেশি পড়াই নাই। এতটুকু কথা মাথায় রাখো, নেক্সট 1 ঘন্টা জুড়ে যখন পড়াবো সেটার উপর আমরা এমসিকিউ রাখবো। ঠিক আছে, আজকে খুব বেশি তো পড়ানো হয়নি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।